হ্যালো এভরিওয়ান। ইরান ইসরায়েল যুদ্ধকেন্দ্রিক ডোনাল্ড ট্রাম্প লিটারালি পাগল হওয়ার অবস্থায় গিয়েছে। আজকে ডোনাল্ড ট্রাম্প একটা প্রেস কনফারেন্সে ছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছে যে সে এই যুদ্ধ আগামী 2-3 সপ্তাহের মধ্যে শেষ করবে। কিভাবে শেষ করবে সেই সব ব্যাপারে কোনো কিছু বলেনি, বাট তার মানে মেন অবজেক্টিভ হচ্ছে এই যুদ্ধ এখন সে শেষ করবে। ইভেন ইসরায়েল যদি রাজি না হয়, হরমুজ প্রণালী যদি বন্ধ না হয়, খোলা না হয়, এমন কোনো কিছু তাকে এখন বদার করবে না, সেই যুদ্ধ শেষ করবে। সো মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমার মন চাইলো একটা যুদ্ধ করলাম, আমার মন চাইলো একটা যুদ্ধ বন্ধ করে দিলাম, কিন্তু ইরান এবার তাকে সেভাবে ছাড়ছে না। ইরান লিটারালি যুদ্ধ বন্ধ করার কোনো পথ তাকে দিচ্ছে না। এবং আমেরিকান যতগুলো অ্যানালিসিস্ট রয়েছেন, আমেরিকান ওয়ার নিয়ে যারা হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করে যাচ্ছেন, তারা এইছেন এভরিওয়ান বলছেন ট্রাম্প ফেসে আছে এবং সে এখান থেকে বের হতে পারবে না এত সহজে, এবং আমেরিকান ডাউনফলের সবচেয়ে বড় অংশ এই মুহূর্তে আমেরিকা আটকে আছে। সো ডোনাল্ড ট্রাম্প এনিথিং বলে যাচ্ছে, এবং সেই একই কনফারেন্সে সে বলছে যে পৃথিবী নাকি তাকে সবচেয়ে বেশি সম্মান করছে, আমেরিকাকে আগের যে কোনো সময়ে সে সম্মান বেশি করে যাচ্ছে। ওয়াইল যেখানে স্পেন, ইতালি, ফ্রান্স, ইউকে, আইসল্যান্ড এবং ফিনল্যান্ড সরাসরি তার যুদ্ধে না করে দিয়েছে, তাদের এয়ারক্রাফট প্ল্যান করার সুযোগ দিচ্ছে না, তাদের কোনো ধরনের রিফুয়েলিংয়ের সুযোগ দিচ্ছে না, তাদের যুদ্ধে জয়েন করার জন্য কোনো ধরনের মানে মতামত দেওয়া তো দূরের কথা, লিটারালি ট্রাম্পকে ধুয়ে দিচ্ছে। এবং পেদ্রো সানচেজ মানে স্পেনের প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন যে 20 বছর আগে ইরাক যুদ্ধে তাদেরকে বোকা বানিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করিয়েছে এবং ইরাককে ধ্বংস করা হয়েছে, যেখানে তারা বেকুব হয়েছে, কিন্তু দ্বিতীয়বার তারা আর বেকুব হবে না। ট্রাম্পের মুখের উপর তারা এইসব কথা বলে দিয়েছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট যে অ্যাকচুয়ালি ট্রাম্প ডিপ্লোমেসি এবং ট্রাম্প প্রেসিডেন্সি অ্যাকচুয়ালি কিভাবে চলছে। এখন পর্যন্ত আমেরিকার হিস্ট্রিতে যত প্রেসিডেন্ট এসেছে, ট্রাম্প একমাত্র ব্যক্তি যার অ্যাপ্রুভাল রেট -17% এর নিচে চলে গেছে। সো এটা ছিল ট্রাম্পের দিক থেকে তার প্রেস কনফারেন্স। যখন সে প্রেস কনফারেন্স করে যাচ্ছে তখনই কনফার্ম হয়ে গেছে সৌদি আরবের এয়ারবেজে যে অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাকে এয়ার ক্রু মেম্বার নিহত হয়েছে সব মিলিয়ে 200 জন। এয়ার ক্রু মেম্বাররা কোনো মিলিটারি অফিসার নয়, তারা মূলত মানে এয়ারবেজ সচল রাখার ক্ষেত্রে অ্যাজ এ হিউম্যান রিসোর্স হিসেবে কাজ করে। তাদের অন্তত 200 জন হত্যার শিকার হয়েছে, এটা তখনকার নিউজ। এবং একই সাথে যুদ্ধ নিয়ে ট্রাম্প যেখানে বলে যাচ্ছে যে শেষ করবে, সেখানে নেতানিয়াহু কালকে সরাসরি বলেছে যে মানে ইরান এখন আর ইসরায়েলের জন্য কোনো এক্সিস্টেন্সিয়াল থ্রেট না, এবং ইরানকে সে ধ্বংস করে দিয়েছে। ইরান এখন আর এক্সিস্টেন্সিয়াল থ্রেট না। মানে যেখানে ইরান প্রতিদিন তাকে মিসাইল মারছে, যেখানে ইরানের ড্রোন তার টেরিটরিতে প্রতিদিন আঘাত করে যাচ্ছে, যেখানে প্রতিদিন তার মিলিটারি পার্সোনালরা হত্যার শিকার হচ্ছে ইরানিয়ান এটাকে, সেখানে নেতানিয়াহু বলে যাচ্ছে যে ইরান এখন আর কোনো এক্সিস্টেন্সিয়াল থ্রেট না। ওকে ফাইন, এটা কোন ধরনের মানে ভিউ পয়েন্ট থেকে সে বলেছে সেই বলতে পারে। অপরদিকে ঠিক সাউদার্ন লেবাননে হিজবুল্লাহ সেমভাবেই তার জন্য এখন সবচেয়ে বড় এক্সিস্টেন্সিয়াল থ্রেট হয়ে দাঁড়িয়ে আছে, যেটা সে পাবলিকলি স্বীকার করে না, কিন্তু সেটা নিয়েই সে এখন সবচেয়ে বেশি ফাইট করে যাচ্ছে। আর ইসরায়েলি নাগরিকদের মূলত এইসব কথা দিয়ে সে বোকা বানাচ্ছে। অপরদিকে সম্ভবত ম্যাসিভ ডেভেলপমেন্ট যেটা হয়েছে যে ইরান গতকালকে বলেছে যে স্টারলিংক এখন তাদের লেজিটিমেট টার্গেটে পরিণত হচ্ছে। এখন এটা কেন সবচেয়ে মেসিভ, এর পেছনের কয়েকটা কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে বুঝবেন। স্টারলিংক মূলত এই মুহূর্তে যতগুলো আমেরিকান ওয়ার চলছে তার পেছনের ব্যাকবোন হিসেবে কাজ করে যাচ্ছে ইন্টারনেট প্রোভাইডারের ক্ষেত্রে। যেখানে আমেরিকান ইন্টারনেটও কাজ করে না, সেখানে স্টারলিংক মূলত কাজ করে। লাইক ফর এক্সাম্পল সৌদি আরবের এন্টায়ার ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার যদি ধ্বংস হয়ে যায়, এক স্টারলিংক দিয়ে তারা ফ্রন্ট লাইন চালিয়ে নিতে পারবে। সেম জিনিসটাই তারা করেছে মূলত ইউক্রেনে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ফ্রন্ট লাইন এন্টায়ারলি চলছে মূলত স্টারলিংকের ইন্টারনেটের মাধ্যমে। সো স্টারলিংককে ধ্বংস করা এটা মূলত রাশিয়ারও অনেক মেগা প্ল্যান, দীর্ঘদিন ধরে রাশিয়া এটার পেছনে কাজ করে যাচ্ছে। রাশিয়া স্পেসিফিক মিসাইল ডেভেলপ করেছে শুধুমাত্র স্টারলিংককে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। সো ইরান মূলত স্টারলিংককে ডিসরাপ্ট করার জন্য এন্টায়ার ইকোসিস্টেম তৈরি করেছে, এবং লাস্ট প্রোটেস্টে স্টারলিংকের এন্টায়ার সিগন্যাল পুরোপুরিভাবে ডিসরাপ্ট হয়ে গেছে। সো এখানে দুইটা বিশাল শক্তি মূলত স্টারলিংকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এক রাশিয়া, দুই ইরান। সো এখন যদি ইরান বলে যে সে লেজিটিমেট টার্গেটে পরিণত করেছে, স্টারলিংকে সে ধ্বংস করে দিবে, এটা খুব সহজেই সে করতে পারবে, কারণ হচ্ছে রাশিয়ার এন্টায়ার
ডিফেন্স সিস্টেম মূলত এটার ব্যাকবোন হিসেবে কাজ করে যাবে এবং সে যে কোনো মুহূর্তে এটা করেও দিতে পারে। অপরদিকে আরেকটা নিউজ যেটা গত 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, আমি যেটা নিয়ে একদমই কথা বলতে চাইনি, কিন্তু আমাকে প্রচুর পরিমাণে টেক্সট করা হচ্ছে যে এটা নিয়ে কথা বলার জন্য, সেটা হচ্ছে চেচেন ফোর্স রেডি যে ইরানে ডিপ্লয় করার জন্য আমেরিকান গ্রাউন্ড ফোর্সের বিরুদ্ধে। সো এটা নিয়ে আমি কেন কথা বলি, কারণ হচ্ছে চেচেন কোনো স্বাধীন ফোর্স না, তারা মূলত রাশিয়ান মিলিটারির আন্ডারের একটা ফোর্স, যারা মূলত চেচেন মিলিটারি হিসেবে পরিচিত। এদের এন্টায়ার মুভমেন্টের পেছনে তাদের যত ধরনের ইকুইপমেন্ট রয়েছে, তাদের যত ধরনের অনুমতি রয়েছে, এন্টায়ার ফোর্সটাকে যারা কন্ট্রোল করে সেটা মূলত ভ্লাদিমির পুতিনের মিলিটারির আন্ডারে চেচেন ফোর্স মূলত পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে যেখানে পুতিন অনুমতি দেয়। সো যেহেতু স্বাধীন ফোর্স না, সে চাইলেও কিন্তু ইরানে এন্ট্রি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রাশিয়া থেকে অনুমতি আসে। আর চেচেন ফোর্স বলেন, রাশিয়ার অনুমতি নিয়ে আসুক যাই বলেন, যখনই গ্রাউন্ডে এন্টার করবে তখন মূলত অ্যালাইড ফোর্স হয়ে যাবে রাশিয়া এবং ইরান। তো রাশিয়া এই মুহূর্তে এটা করবে কিনা সে ব্যাপারে আমি সন্দেহান, কারণ রাশিয়া একটা বিশাল ওয়ার অলরেডি লড়ে যাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে। সো মনে হচ্ছে না যে এটা সত্যিকার হবে, মানে প্র্যাকটিক্যাল টার্মসে এটাকে সত্যি হওয়ার মতো মনে হচ্ছে না, কারণ ইরান এই মুহূর্তে কারো কাছে কোনো হেল্প চায়নি, রাশিয়াও এই মুহূর্তে হেল্প করার মতো, মানে অ্যাটলিস্ট গ্রাউন্ড ফোর্স পার্টি হেল্প করার মতো ক্যাপাবিলিটিতে নেই, রাশিয়ার নিজেরই ফোর্স সামাল দেওয়া কঠিন হয়ে গেছে। সো এই জন্য চেচেন ফোর্সের ইস্যুটা কমপ্লিকেটেড, এটা হতে পারে নাও হতে পারে, না হওয়ার চান্সটাই আমি বেশি দেখি। দেন আসেন কুয়েত। গতকালকে কুয়েত থেকে মিসাইল লঞ্চ করে ইরানে অ্যাটাক করা হয়েছে, এবং ইরানে অ্যাটাক করা হয়েছে খুব ক্রিটিক্যাল স্থাপনাগুলোতে অ্যাটাক করা হয়েছে কুয়েত থেকে মিসাইল লঞ্চ করে। এবং মোস্ট রিসেন্টলি কুয়েতের সিভিলিয়ান এয়ারপোর্ট রানওয়ে ব্যবহার করে গতকালকে ইরানে অ্যাটাক করা হয়েছে, এবং ইরান এটা ডিটেক্ট করেছে। ইরান এখন অফিসিয়ালি বলেছে যে কুয়েত অফিসিয়ালি ইরানের বিরুদ্ধে ওয়ারে এন্টার করেছে। এটার কনসিকুয়েন্সেস ভয়ঙ্কর হবে। মানে এখন গতকালকের বেশ কিছু ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স এটা বলছে যে ইরান ফুললি প্রিপেয়ার্ড যে কুয়েত এবং বাহরাইনের মধ্যে গ্রাউন্ড অপারেশন চালানোর জন্য এই দুই দেশকে তারা লিটারালি দখল করতে চায়। এবং ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স এখন বিলিভ করে, অতীতে বিলিভ করাটা যেমন ছিল কিন্তু এখন বিলিভ করে যে ইরান চাইলে এই দুইটা কান্ট্রিতে ইনভেড করার মতো ক্যাপাবিলিটি ইরানের রয়েছে, এবং যেখানে ইউএস প্রেজেন্স এই মুহূর্তে কমপ্লিটলি ডিস্ট্রয়েড, সেখানে এই ইনভেশন ঠেকানোর মতো ক্যাপাসিটিও কারো কাছে নেই। সো এই অবস্থায় পৌঁছে গেছে মূলত কুয়েতের অবস্থান। ঠিক একইভাবে মানে যখন কুয়েত, ইসরায়েল এবং ইউএসের এই নাস্তানাবুদ অবস্থার কথা বলছি, তখন হরমুজ স্ট্রেট একইভাবে পুরোপরিভাবে ব্লকের অবস্থায় রয়েছে। সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তের সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে মূলত জেট ফুয়েলের শর্টেজ হওয়ার কারণে সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে ফ্লাইটের যে প্রাইস রয়েছে সেই প্রত্যেকটা প্রাইস ঊর্ধ্বমুখী। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে এয়ার টিকিট কিনতে যান, দেখবেন যে ফ্লাইটের দাম আগের তুলনায় বেশি, এবং বেশিরভাগ অংশে ওয়ার্ল্ড মূলত এই মুহূর্তে একটা বিশাল প্যানিকে রয়েছে যে ফ্লাইট যদি এভাবে বাড়তে থাকে, ফ্লাইটের প্রাইস যদি এভাবে বাড়তে থাকে, তাহলে তাদের আসলে কোনো কিছু করার থাকবে না। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে মূলত আগামীর দিনগুলোতে খুব দ্রুত সময়ের মধ্যে একটা ফ্লাইট ক্যান্সেলেশনের বিশাল ধামাকা আমরা দেখতে পারি, যেটা বিপজ্জনক হতে পারে। এই সময়ের মধ্যে যেটা আমরা নতুন করে পেয়েছি সেটা হচ্ছে আনঅফিসিয়াল, মূলত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আলটিমেটলি সিদ্ধান্ত নিয়েছেন যে আমেরিকার সাথে তার যে ওয়েপন ডিল ছিল সেটা সে ক্যান্সেল করতে যাচ্ছে। আনঅফিসিয়াল নিউজ এখনো পুরোপুরি শিওর হয়নি। এর পেছনের অন্যতম কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তাকে যেভাবে ছোট করে কথা বলেছে, তাকে যেভাবে অপমান করেছে, সেটার কারণে সে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, এবং মনে করা হচ্ছে যে এটাই ঠিক সিদ্ধান্ত তার পক্ষ থেকে। অপরদিকে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলমান রয়েছে, সেই যুদ্ধে আমেরিকা মূলত ইরানের সবচেয়ে বড় ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোকে সবচেয়ে বেশি টার্গেট করেছে, যার মধ্যে অন্যতম বড় টার্গেট হচ্ছে, তাদের দিক থেকে সবচেয়ে বড় টার্গেট হচ্ছে ইরানের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। গত পরশুদিন ইরানে তারা এমন একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে অ্যাটাক করেছে যেটা স্পেসিফিক ক্যান্সারের ওষুধ তৈরি করে, এবং এটা ছিল একমাত্র ইরানের ক্যান্সার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। একইভাবে গতকালকে তাদের এন্টায়ার ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির বিশাল একটা হাবে গতকালকে বিশাল অ্যাটাক করেছে এবং পুরো অ্যাটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এর বাইরে জিবিইউ দিয়ে তো গতকালকে প্রায় 200-র উপরে টার্গেটে অ্যাটাক করেছে, যেটা আপনারা অলরেডি অনেকেই জানেন। কিন্তু এই অ্যাটাকগুলো আলটিমেটলি মূল টার্গেট হচ্ছে ইরানিয়ান ইকোনমি, ইরানিয়ান মানে ক্রিটিক্যাল হিউম্যান রিসোর্স
যেগুলো রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া। হিউম্যান সাপ্লাই চেইন মানে ফুড অ্যান্ড মেডিসিন সাপ্লাই চেইন যেটা রয়েছে সেটা পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়া মূলত তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় টার্গেট। অ্যান্ড এর প্রেক্ষিতে মূলত ইরান গতকালকে বলেছে যে তারা যে কোনো মূল্যে আমেরিকান যতগুলো কোম্পানি রয়েছে এই রিজনে সবগুলোকে ডিস্ট্রয় করবে, এবং একটা সফট ওয়ার্নিং জারি করে দিয়েছে তাদের যতগুলো এইখানে যতগুলো কোম্পানি রয়েছে তাদের এমপ্লয়ীদেরকে সফট ওয়ার্নিং দিয়েছে ঠিক এভাবে যে আপনারা এখানে জব থেকে সরে যান এবং যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। সেগুলো কি কি? ইন্টেল, আইবিএম, গুগল, ফেসবুক, মেটা, দেন হচ্ছে সিসকো, বোয়িং, দেন অ্যাসেন্সার, এই ধরনের যতগুলো কোম্পানির নাম আপনি জানেন, আই মিন টপ লিডের যতগুলো কোম্পানি রয়েছে এদের বেশিরভাগ অফিস মূলত হচ্ছে ইউএই এবং ইসরায়েলে। সো এই কোম্পানিগুলোকে এই মুহূর্তে টার্গেট করার প্ল্যান নিয়েছে, হয়তোবা এগুলোতে খুব দ্রুতই টার্গেট হয়ে যেতে পারে। অ্যান্ড একই সময়ে এই ইস্যু যখন জারি করা হয়েছে সেই সময়ের মধ্যে মূলত ইউএই থেকে সব ধরনের সবগুলো স্টোরেজ পুরোপুরিভাবে শাটডাউন করে দিয়েছে মূলত অ্যাপল, এবং এবং এটা আরও বেশি বিপদের দিকে যাচ্ছে। রিজন হচ্ছে স্লোলি ইকোনমিক্যাল কলাপসটা কিন্তু এভাবেই হবে, প্রত্যেকটা কোম্পানি এখান থেকে চলে যাবে, প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন ধীরে ধীরে এখান থেকে সুইচ করবে, অন্যদিকে স্থানান্তরিত করবে। তখন মূলত রিজনাল যে ইকোনমি সেটা ধীরে ধীরে ডিস্ট্রয় হবে এবং এদিকেই যাচ্ছে। ইসরায়েল বলছে যে এই সময়ের মধ্যে ইসরায়েল মূলত আরব কান্ট্রিগুলোর সাথে একটা অ্যালায়েন্স তৈরি করার কথাবার্তা চলছে। সো যখন ইসরায়েল এটা বলছে এখানে বুঝতে বাকি থাকে না অ্যালায়েন্স হওয়ার ক্ষেত্রে কোন কোন দেশগুলো। প্রথম অ্যান্ড সবচেয়ে বড় কান্ট্রিটা হবে মূলত হচ্ছে ইউএই, তারপর বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং সিরিয়া, জর্ডান। এই কয়টা কান্ট্রি আমার হিসেবে সবচেয়ে বড় অ্যালায়েন্স তৈরি করবে ইসরায়েলের সাথে। এবং সো কল যে অ্যাব্রাহাম অ্যাকর্ড, এটা মূলত জায়নিস্ট অ্যাকর্ড, এবং সেই অ্যাকর্ড কার্যকর করার প্ল্যানে নেতানিয়াহু ভয়ঙ্করভাবে কাজ করে যাচ্ছে এবং তাকে হেল্প করে যাচ্ছে এন্টার আরব নেশনগুলো। সো এটাই ছিল এই মুহূর্তে এখন পর্যন্ত। আমার মনে হচ্ছে যে যেভাবে আমি দেখতে পাচ্ছি যে লেন্সে এই মুহূর্তে যুদ্ধ এগুচ্ছে এবং যেভাবে ইরান রিয়েক্ট করে যাচ্ছে, যেভাবে ইসরায়েল রিয়েক্ট করে যাচ্ছে এবং ইউএসএ রিয়েক্ট করে যাচ্ছে, এই তিন রিয়েকশনের মধ্যে যদি আপনি দেখেন ইরান এখনো আপার হ্যান্ডে রয়েছে। এবং গতকালকে আব্বাস আরাগচি মূলত তেহরানের রাস্তায় এসেছেন, পাবলিক হয়েছেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। সেখানে যে প্রোটেস্ট এখনো চলমান রয়েছে সেই প্রোটেস্টে তিনি সমর্থন দিয়েছেন, সাধারণদেরকে এইটুকু এনশিওর করেছেন তার দেশ এখনো ডিফেন্ডেন্ট এবং পুরোপুরিভাবে ডিফেন্ড তারা করবেন। দ্যাটস ইট।